ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত। নতুন ভৌত বিজ্ঞানের একটা নতুন চ্যাপ্টার নিয়ে আমি আবার তোমাদের সামনে চলে এসেছি। আগের দিন তাপ সংক্রান্ত ঘটনাবলী আমরা শেষ করেছি, আর তার আগে আমরা পরিবেশের ভাবনা বলে চ্যাপ্টারটি শেষ করেছি। ঠিক আছে, তা আমাদের আপাতত 10 নাম্বারের জন্য আমরা রেডি হয়েছি। পরীক্ষায় 90-এর মধ্যে 10 আমাদের কমপ্লিট হয়ে গেছে। চলো বাকি 80 নাম্বার করে নেওয়া যাক। তার মধ্যে আজকে আমরা শুরু করছি আলো। দেখতেই পাচ্ছ আশা করছি বোর্ডটা দেখে যে আলো শুরু করব আমরা, তাই আলো। চলো দেখে নি তাহলে আলো থেকে কত নাম্বার আসবে। আলো থেকে টোটাল আসবে 12 নাম্বার। ঠিক আছে, দুটো এমসিকিউ আসবে, দুটো 1 নম্বরের প্রশ্ন আসবে, একটা 2 নম্বরের প্রশ্ন আসবে, আর 3 নম্বরের দুটো প্রশ্ন আসবে। এই 3 নম্বরের দুটো প্রশ্ন আলো থেকে আসবে, তার মানে বড় প্রশ্ন যে তোমাদের টোটাল 12টা 3 নম্বরের প্রশ্ন থাকবে, তার মধ্যে দুটো কিন্তু তোমরা এই আলো থেকে পেয়ে যাবে। আর আলোটা তোমাদের এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট, মানে এই তোমাদের সিলেবাসের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক বলতে পারো আলো। তাই এটাকে ভালো করে বুঝতে হবে, ভালো করে শিখতে হবে, আর ভালো করে জানতে হবে। তাহলে শুরু করা যাক। আলো, তাহলে আলো কি? তোমরা কোনোদিন আলো দেখেছো? কেউ বলতে পারবে তোমরা কি কখনো আলো দেখেছো কিনা? কিন্তু আলো একটা শক্তি, আর আলো একটা তরঙ্গও বটে। এই আলো যে তরঙ্গ, সেটা সম্পর্কে তোমাদের মাধ্যমিকের সিলেবাসে খুব অল্প বিস্তর আছে। সেটা তোমরা পরবর্তী ক্লাসে যদি কেউ সায়েন্স নেয় 11-12-এ, তারা আলো যে তরঙ্গ সেটা জানতে পারবে। ঠিক আছে, তাহলে আলো কি কেউ দেখেছো, যেটা প্রশ্ন করেছিলাম? না, আলো কিন্তু কেউ দেখেনি আজ পর্যন্ত। আলো নিজে অদৃশ্য, কিন্তু আলো যার উপরে পড়ে সে দৃশ্যমান হয়ে যায়। এখন যদি আমি ঘরের লাইট গুলো অফ করে দিই, ঘর অন্ধকার করে দিই, তোমরা কি আমাকে দেখতে পারবে? ঠিক তেমনি আলো ছাড়া কোনো কিছু দৃশ্যমান নয়। ঠিক আছে, তাহলে এই আলো, আলো কি উৎপন্ন হয়? কোনো আলোকিত বস্তু থেকে আলো উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে আলোর ফলে কি কি ঘটে চলো একটু দেখে নি। আলোর ফলে ঘটছে প্রতিফলন বা রিফ্লেকশন। এগুলো কিন্তু বারবার গুলিয়ে যাবে। প্রতিফলন কি, প্রতিসরণ কি, রিফ্লেকশন কোনটা, রিফ্র্যাকশন কোনটা। তাই এটা একটু ভালো করে বুঝতে হবে এবং শুনতে হবে, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। প্রতিফলন মানে রিফ্লেকশন, প্রতিসরণ মানে রিফ্র্যাকশন, তারপরে আসছে বিচ্ছুরণ ডিসপারশন, আর বিক্ষেপণ স্ক্যাটারিং। ঠিক আছে, এই হচ্ছে আলোর চারটে মূলত কি বলতে পারো ফেনোমেনা, যেটাকে বলতে পারো মানে আলো এই ধরনের কাজকর্মগুলো করে। ঠিক আছে, এই চারটে আমাদের সিলেবাসে আছে, খুব ভালো করে পড়তে হবে এই চারটে। এছাড়া আহামরি কিছু নেই, আমরা খুব সহজে খুব তাড়াতাড়ি এই চ্যাপ্টারটা ভালোভাবে পোক্ত করে নেব। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা ছবি এঁকেছি। আমরা প্রথমে আলোর প্রতিফলনটা নিয়ে শুরু করি, আস্তে আস্তে এই তিনটে আমরা আস্তে আস্তে করব। ঠিক আছে, তাহলে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনের কিছু সূত্র আছে। সূত্রটা বলার আগে এই ছবিটা একবার দেখে নাও। এই ছবিটাতেই সূত্র লুকিয়ে আছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? এইটা ধরো একটা আলোক রশ্মি, এটা আসছে, এসে এই তলে পড়ছে, পড়ে আবার এখান থেকে এই দিকে চলে যাচ্ছে রিফ্লেক্ট হয়ে। তাহলে এই যে যে রশ্মিটা আসছে, সেই রশ্মিটাকে আমরা বলছি আপতিত রশ্মি, আর যে রশ্মিটা পড়ে চলে যাচ্ছে সেটাকে আমরা বলছি প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, আর এই প্রতিফলিত রশ্মি আর আপতিত রশ্মি, বাবা আপতিত রশ্মি এই জায়গায় এসে মিলছে, এখান থেকে যেহেতু রিফ্লেক্ট হয়ে এদিকে চলে যাচ্ছে, তাই এই যে বিন্দুটা, যদি এখানে তোমরা এই বিন্দুটার নাম ও দাও, সামথিং যাই দিলে না কেন, পি দাও, যাই দাও না কেন, এই বিন্দুটা হবে, এই বিন্দুটাকে আমরা বলবো আপতন বিন্দু। ঠিক আছে, তাহলে এইখানে আপতন বিন্দুতে আলো পড়ে প্রতিফলিত হয়ে যাচ্ছে। আর এই আপতিত বিন্দু সোজাসুজি লম্ব যদি টানো এটাকে আমরা বলছি অভিলম্ব। এই অভিলম্ব, এই আপতিত, এটা যদি আপতিত বিন্দু হয়, তাহলে এই তলটা হচ্ছে আপতিত তল। ঠিক আছে, এই আপতিত তল, এটা আপতিত বিন্দু,
এইটা অভিলম্ব, এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, বিষয়টা তাহলে আশা করছি বোঝা গেছে। আর একটা জিনিস, এই যে রশ্মিটা আসছে, এই রশ্মিটা অভিলম্বর সাথে যে কোণ করছে সেটা আমরা অ্যাঙ্গেল আই দিয়ে ডিনোট করেছি, এটা হচ্ছে আপতিত কোণ। আর এইটা, এই যে রশ্মিটা প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে তার সাথে অভিলম্ব যে কোণটা করেছে সেটাকে আমরা অ্যাঙ্গেল আর দ্বারা ডিনোট করেছি, এটাকে বলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, মানে প্রতিফলিত কোণ। তাহলে এখান থেকে সূত্র দুটো ক্লিয়ার হয়ে গেল। তাহলে প্রতিফলনের প্রথম সূত্রটা কি? এই যে প্রতিফলিত রশ্মির ফলে যে প্রতিফলিত কোণটা তৈরি হচ্ছে, এই প্রতিফলিত কোণ আর আপতিত কোণ আর প্রতিফলিত কোণ এই দুটোর মান সমান হবে। তাহলে প্রথম সূত্রটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে অ্যাঙ্গেল আই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর, অ্যাঙ্গেল আই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। দ্বিতীয় সূত্রটা কি? প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু এবং এই অভিলম্ব, এই চারটে একই তলে থাকবে। তল বলতে ডাইমেনশন। ঠিক আছে, এই যে আমি দাঁড়িয়ে আছি, আমি একটা 3D ফিগার, আমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব আছে। ঠিক আছে, এই বোর্ডটা, বোর্ডের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, বোর্ডের উচ্চতাটা আপাতত নেই, তোমরা বুঝতে পারছো না। ঠিক আছে, তেমনি যদি একটা খাতায় বর্গক্ষেত্র আঁকো, তাহলে তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নেই, তাই এটাকে আমরা 2 ডাইমেনশন বলছি। এবার যদি একটা সরল রেখা তুমি খাতায় আঁকো, তাহলে কিন্তু তার একটাই ডাইমেনশন, তার শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ নেই। ঠিক তেমন এইটা একটা তল, ভাবো এটা এর উপরে হচ্ছে, ভাবো এর উপরে হচ্ছে, তুমি বোর্ডটাকে যদি শুইয়ে দাও, এই বোর্ডটাকে ধরো শুইয়ে দিলে এইভাবে, তাহলে এইভাবে যদি তুমি শুইয়ে দাও, বাবা আলো এই পয়েন্টটা থেকে আলো আসছে এখানে, এসে প্রতিফলিত হয়ে আবার এই তল দিয়ে চলে যাচ্ছে, আর অভিলম্বটা এখানে থাকছে, এইখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এইখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে। আচ্ছা, ওইভাবে বুঝতে না পারলে হাতে দেখো, ভাবো এইটা প্রতিফলিত, এটা হচ্ছে তল, এটা একটা তল, এই যে সমতলে থাকবে, ভাবো আলো এখান এখান থেকে আসছে, এসে এখানে প্রতিফলিত হলো, আপতিত হলো, হয়ে এখান থেকে প্রতিফলিত হয়ে যাচ্ছে, এই হচ্ছে আপতিত তল। এখান থেকে অভিলম্ব টানলাম, তাহলে এই কোণটা অভিলম্ব এবং আপতন বিন্দু সব এই একটা তলেই থাকছে। ঠিক আছে, তাহলে সেকেন্ড সূত্রটা কি? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অভিলম্ব এবং আপতন বিন্দু একই সমতলে থাকবে। ঠিক আছে, আর এই সূত্রটা সমতল বলো, বক্রতল বলো, প্রতিফলকের যে কোনো বিন্দুর জন্য প্রযোজ্য, যে কোনো বিন্দুতে, এইখানে এই তলের যে কোনো বিন্দুর জন্য এটা প্রযোজ্য। তাহলে সমতল, বক্রতলে, প্রতিফলকের যে কোনো বিন্দুর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে এই সূত্র দুটো। ঠিক আছে, এইবার চলে আসি গোলীয় তলে। গোলীয় তলটা কি? একটা গোলক, গোলকের যদি কোনো অংশ হয় সেটাই হচ্ছে গোলীয় তল। উদাহরণ হিসাবে কি দিতে পারি? একটা বাটি, সে যদি দুটো বাটিটা যদি রাউন্ড করে দিতাম তাহলে গোলক হয়ে যেত, তাহলে একটা বাটি, এই বাটির ভিতরের দিকটা একটা গোলীয় তল, বাইরের দিকটাও একটা গোলীয় তল। তেমন ধরো চামচ, চামচের ভিতরের দিকটা একটা গোলীয় তল, বাইরের দিকটাও একটা গোলীয় তল। তাহলে চামচ দিয়ে আমরা দেখে নিই, এই হচ্ছে চামচ। তাহলে ধরো চামচের এই দিকে আলো পড়ে যেভাবে প্রতিফলিত হবে, এই দিকে আলো পড়ে অন্যভাবে প্রতিফলিত হবে, কারণ এই তলটা ভিতর দিকে বেঁকানো আর এই তলটা বাইরের দিকে বেঁকানো। ঠিক আছে, তাহলে এই চামচ দিয়ে আমরা গোলীয় তলের দুটো দিক বুঝে নিই। ধরো তোমার দিকে যে মুখটা আছে সেই দিক থেকে আলো আসছে, আলো এখানে পড়ে এদিক ওদিক সেদিক যেদিকে যাচ্ছে যাক, অসুবিধা নেই, এই দিকটাকে আমরা বলছি উত্তল। তাহলে উত্তল কেন? এই দিকটা দেখো উঁচু, যে দিক থেকে আলো আসছে সেই দিকে। এবার তাহলে বোর্ডে দেখে নিই,
তাহলে উত্তলটা কিরকম বললাম, এইরকম। তাহলে এই দিক থেকে আলো আসছে, এই দিকে উঁচু রয়েছে বলে এটা উত্তল, আর পিছন দিকে এরম ব্লাইন্ড স্পট। ঠিক আছে, ঠিক এর উল্টো দিকে এই দিকটা নিচু রয়েছে, এটাকে আমরা বলবো অবতল। ধরো দেখো এবার অন্যভাবে আলো আসছে, তো এইভাবে যেভাবে ছিল আর এরম করে দিলাম, তল দুটো পাল্টে যাচ্ছে, ফলে ওই দিক থেকে যদি আলো আসে এর এদিকে সেদিকে লেগে যেদিকে খুশি যেতে পারে। ঠিক আছে, তাহলে যদি এইভাবে আঁকি আর এই পাশ থেকে আলো যায়, এই দিকে যদি আমি এরম রোয়া রোয়া টেনে দিই, তাহলে এইটা হবে অবতল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। দেখে নাও, পরেরটুকু আবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে চলো দেখে নি পরের অংশটুকু। আমরা চামচ দিয়ে তোমাদের বোঝালাম, তাহলে বলো তো দেখি এটা কি, উত্তল না অবতল? আর এটা কি, উত্তল না অবতল? দেখি কেমন বলতে পারো। আমি একটু সরে দাঁড়াচ্ছি, বলো এটা কি? এটার যেটা উঁচু দিক সেই দিকেই রোয়া আছে, তার মানে এটা হবে অবতল। আর এইটা যে দিকটা নিচু মানে ভিতর দিকে রয়েছে সেই দিকটাই রোয়া রোয়া আছে, তার মানে এটা উত্তল। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের জানতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, নইলে আমরা বলতে পারবো না আলোর প্রতিফলন কি করে হয় গোলীয় দর্পণে, সেগুলো আমরা বলতে পারবো না। তার জন্য এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমেই আছে কি, মেরু। পৃথিবীর মেরু শুনেছো, পৃথিবীর মেরু আছে দুটো, সুমেরু কুমেরু। তাহলে গোলীয় দর্পণের মেরুটা কি হবে? আমি আগেই বলেছিলাম যে গোলীয় দর্পণ বলতে কোনো গোলকের অংশ, সেটাই হচ্ছে গোলীয় দর্পণ। এখানে গোলকটা দেখতে পাচ্ছ, তাহলে এবার গোলকের ফাংশনটা আমি ডিলিট করে শুধু দর্পণে আসছি। ঠিক আছে, তাহলে এই দর্পণটা অবতল দর্পণ। তাই এই অবতল দর্পণের মেরু কোনটা, মেরু কি? এই যে প্রতিফলক তল, এইটাকে তো আমরা প্রতিফলক তল বলছি, এই প্রতিফলক তলের মধ্যবিন্দুটাকে আমরা বলছি মেরু, যেটাকে আমি পি দিয়ে ডিনোট করেছি। তাহলে মেরু কোনটা? মেরু হচ্ছে পি। ঠিক আছে, এর ক্ষেত্রেও সেম, এটাও একটা প্রতিফলক তল, এই প্রতিফলক তলের মধ্যবিন্দুটা হচ্ছে পি, এর ক্ষেত্রেও মেরুটা পি। তাহলে এইবার চলে আসি বক্রতা কেন্দ্র। বৃত্তের কেন্দ্র যেমন, বক্রতা কেন্দ্র তেমন। এই প্রতিফলক তলটা যে গোলীয় মানে গোলকের অংশ, তার কেন্দ্রটাকে আমরা বলবো বক্রতা কেন্দ্র। তাহলে এখানে বক্রতা কেন্দ্র কোনটা? সি। এখানে কোনটা? সি। তাহলে আমরা বক্রতা কেন্দ্র কোনটা লিখবো? সি। তাহলে বক্রতা কেন্দ্র পেলাম, মেরু পেলাম। তাহলে আশা করছি বক্রতা ব্যাসার্ধ বুঝতে তোমাদের আর দেরি নেই। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, তাকেই আমরা বলি ব্যাসার্ধ বৃত্তের অনুযায়ী। ঠিক তেমনি প্রতিফলক তলের ক্ষেত্রেও তাই। এই গোলকের কেন্দ্র থেকে এই মেরু তো আমরা মধ্যবিন্দু বলেছি, তাহলে এই মেরু পর্যন্ত যে দৈর্ঘ্য তাকে আমরা বলছি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা সিপি, ব্যাসার্ধটা আমরা লিখছি সিপি। আর প্রধান অক্ষ কোনটা? এর ক্ষেত্রেও একই, এই সিপি। প্রধান অক্ষ কোনটা? দেখো এই
এখানে গোলকের যে ব্যাস, একটা গোলক যার ব্যাস যে ব্যাস আছে সেই ব্যাসটাই হচ্ছে প্রধান অক্ষ। তাহলে এখানে প্রধান অক্ষ, এখানে একটা মেরু আমি এক্স ড্যাশ দিয়েছি, একটা এক্স দিয়েছি, এখানে একটা এক্স ড্যাশ দিয়েছি, এক্স দিয়েছি। তাহলে প্রধান অক্ষ হচ্ছে এক্স টু এক্স ড্যাশ। আর বাকি থাকলো উন্মেষ। গোলীয় দর্পণের উন্মেষ কোনটা? ঠিক আছে, এই গোলীয় দর্পণের যে পরিধি, এই পরিধিটাকেই আমরা বলছি উন্মেষ। ঠিক আছে, গোলীয় দর্পণের যে পরিধি, এই পরিধিটাকে আমরা বলছি উন্মেষ। মানে এই এম পি এম ড্যাশ, এই যে বৃত্তের পরিধি বা একটা বৃত্তের বৃত্তচাপ বলতে পারো এটাকে। তবে এটা একটা বৃত্ত, এটা কেন্দ্র, এর এইটুকু অংশ কেটে নিচ্ছি, তাহলে এটাকে আমরা একটা বৃত্তচাপ বলি। এই বৃত্তচাপের যে পরিধিটাই, এটাই এই প্রতিফলক তলের জন্য উন্মেষ। উন্মেষ, ঠিক আছে। তাহলে উন্মেষটা আমরা এখানে লিখতে পারি, কোথায় গেল, এম এক্স এম ড্যাশ। ঠিক আছে, আর একটা জিনিস যেটা আমি বলতে বলতে আগের টপিকে, আগের বোর্ড ওয়ার্কে বলতে পারিনি, সেটা হচ্ছে আলোক বিজ্ঞান। ওই জন্য আমি এটা এখনো মুছিনি, এটা বলা হয়নি বলে। আলোক বিজ্ঞান কি? আলোর উপরে বেস করে যে বিজ্ঞানের যে শাখাটা রয়েছে তাকেই আমরা বলবো আলোক বিজ্ঞান। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা উত্তল কি রকম দেখতে শিখলে, অবতল কি রকম দেখতে শিখলে, মেরু কি সেটা দেখতে পেলে, বক্রতা কেন্দ্র কোনটা জানতে পারলে, বক্রতা ব্যাসার্ধ জানতে পারলে, প্রধান অক্ষটা জানতে পারলে, আর জানলে উন্মেষ। তাহলে বৃত্তের সাথে গোলীয় দর্পণের কোনো পার্থক্য নেই, যেরাম বৃত্ত সেরামই গোলীয় দর্পণ। ঠিক আছে, এবার আমরা ফোকাস শিখবো, অপসারী অভিসারী আলোক গুচ্ছ শিখবো, একটা বিন্দুতে আলো পড়ে আলো কিভাবে কোন দিকে যাবে সেইটা শিখবো। এটা একটু দেখে নাও, তারপর আমি মুছে আবার পরের টুকুতে যাচ্ছি। তাহলে চলো দেখে নিই আলো কিভাবে গোলীয় দর্পণের উপরে ক্রিয়া করে। ঠিক আছে, তাহলে এটা অবতল দর্পণ, যেহেতু বাইরে রোয়া রয়েছে অবতল দর্পণ। ঠিক আছে, তাহলে কোনো দর্পণ, ভাবো এটা অবতল দর্পণ, চামচটা দিয়েই বোঝাচ্ছি। ভাবো এটা অবতল দর্পণ, কোনো দর্পণ, এটাকে অবতল কখন বলবো? যখন এটা আলোর দিকে মুখ থাকবে, তখনই তো অবতল দর্পণ বলবো। তাহলে আলো এদিক থেকে আসছে, ঠিক আছে, আলো এদিক থেকে আসছে, এই অবতল দিকে লাগছে বলেই, আলোর দিকে মুখ থাকছে বলে এটাকে আমরা অবতল দর্পণ বলছি। ঠিক আছে, কিন্তু এর ব্যাসার্ধ কোন দিকে হবে? নিশ্চয়ই, এটা যেহেতু বৃত্তচাপ, তাই বৃত্তের বাইরের দিকে ব্যাসার্ধ হয় না, বৃত্তের ভিতর দিকে ব্যাসার্ধ হবে, তাই এর ব্যাসার্ধটা এই দিকে হবে। ঠিক এই ছবিটা দেখে নাও, এটা অবতল দর্পণ, এটা একটা বৃত্তচাপ, তাহলে এর ব্যাসার্ধ এখানে আছে, আর যেহেতু অবতল দর্পণ তাই এইটা আলো এদিক থেকে যাচ্ছে, অসীম থেকে আলো যাচ্ছে। ঠিক আছে, এই অসীম থেকে আলো যাচ্ছে এই দর্পণে প্রতিফলিত হয়ে, দেখো সব আলো এই একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে, এই বিন্দুকে আমরা বলবো ফোকাস বিন্দু। ঠিক আছে, ঠিক তেমনি এটা উত্তল, তাহলে উত্তল মানে এই তলটা আলোর দিকে থাকবে, তাহলে এই দিক থেকে আলো আসছে, কিন্তু এর ব্যাসার্ধ কি এই দিকে থাকবে? না, কিন্তু এর ব্যাসার্ধ থাকবে পিছন দিকে, যেহেতু বৃত্তটা এরকম, বৃত্তের এই দিকে ব্যাসার্ধ থাকে, বৃত্তের এই দিকে ব্যাসার্ধ থাকে, বৃত্তের এই দিকে তো ব্যাসার্ধ থাকে না, বৃত্তের এই দিকে ব্যাসার্ধ থাকে না, বৃত্তের এই দিকে ব্যাসার্ধ থাকে, তাই এটা উত্তল, এর এই দিকে ব্যাসার্ধ আছে, তাহলে এই উত্তল এই দিক থেকে আলো আসছে অসীম থেকে, এলে এইরকম একটা পিছনের বিন্দুতে দেখে মনে হচ্ছে মিলিত হয়েছে, কিন্তু আদৌ সেখানে মিলিত হয়েছে, এই বিন্দুটাকেও আমরা বলবো ফোকাস। তাহলে ফোকাস বিন্দু উত্তল লেন্সের ক্ষেত্রে, অবতল লেন্সের ক্ষেত্রে আর উত্তল লেন্সের ক্ষেত্রে একই দিকে আছে, কিন্তু ক্রিয়াটা অন্যরকম। ঠিক আছে, তাহলে অবতল লেন্সের ফোকাস বিন্দু দেখলে মনে হচ্ছে যে
অসীম থেকে আসা বিভিন্ন আলোক রশ্মি ওই বিন্দুতে এসে মিলিত হচ্ছে, আর উত্তল লেন্সের ফোকাসকে দেখে মনে হচ্ছে ওই বিন্দু থেকেই অনেক আলো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, একটা বিন্দু থেকে আলো অপসৃত হচ্ছে। তাহলে যে বিন্দুতে সমস্ত আলো এসে মিলিত হচ্ছে সেটাকে আমরা বলি অভিসারী বিন্দু, আর সেই আলোক রশ্মিগুলোকে আমরা বলি অভিসারী আলোক রশ্মি। আর এই অভিসারী জিনিস, আলোক রশ্মি, অভিসারী বিন্দু অবতল দর্পণে দেখা যায় বলে এই দর্পণের আর এক নাম অভিসারী দর্পণ। ঠিক তেমনি উত্তল লেন্সের ক্ষেত্রে এই বিন্দুটা থেকে আলো অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, আলো অপসৃত হচ্ছে, সেই বিন্দুতে আদৌ মিলিত হচ্ছে না, আলো ওই দেখে মনে হচ্ছে ওই বিন্দু থেকে অপসৃত হচ্ছে। তাহলে ওই রশ্মিগুচ্ছগুলোকে আমরা বলছি অপসৃত রশ্মি, আর ওই বিন্দুটাকে আমরা বলছি অপসৃত বিন্দু। আর এই অপসৃত রশ্মিগুচ্ছ উত্তল লেন্সে দেখা যাচ্ছে বলে উত্তল লেন্সের আর এক নাম অপসারী লেন্স। ঠিক আছে, এখানে উত্তল লেন্সটা লিখে নি, এটা দেখে বুঝতে পারছো। আচ্ছা লিখেই লেন্স না দর্পণ, লেন্সে আবার অন্যরকম হয়, লেন্সটা আমরা আস্তে আস্তে পড়াবো, চ্যাপ্টারটা যত এগোবে লেন্স পড়তে পারবে তখন বুঝতে পারবে। এটা লেন্স না, আপাতত আমরা দর্পণ পড়ছি। এখানে আরো একটা কথা বলে রাখি, লেন্স আর দর্পণের মধ্যে কিন্তু গুলিয়ে ফেলো না, এটা আমরা দর্পণ পড়ছি। তাহলে উত্তল লেন্সের ফোকাস বিন্দু থেকে আলোক রশ্মিকে অপসারিত হতে দেখা যাচ্ছে, তাই উত্তল লেন্সের অপর নাম অপসারী দর্পণ। আবার লেন্স হয়ে যাচ্ছে, সরি, উত্তল দর্পণের অপর নাম অপসারী দর্পণ। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইবার ছবিটা একটু দেখে নাও, দেখো এইখানে থেকে এটা অসীম থেকে আলো আসছে, যেহেতু উত্তল দিকে আলো বাধা পাবে তাই অসীম এই দিকে হবে, অসীম থেকে বাধা পাচ্ছে, এইখানে বাধা পেয়েছে, দেখা যাক মনে হচ্ছে এখানে, কিন্তু আলো চলে যাচ্ছে এদিকে, এইখান থেকে এসেছে, এইখান থেকে এই বিন্দুতে আসছে, কিন্তু মনে হচ্ছে ওইদিকে চলে যাচ্ছে, ঠিক সেম। আর এটার ক্ষেত্রেও তাই, আলো এদিক থেকে এসেছে, এসে এই বিন্দুতে এসে মিলিত হচ্ছে, এটাকে আমরা অভিসারী বলছি, অভিসারী বিন্দু। আর এই দর্পণটাকে আমরা অভিসারী দর্পণ বলছি। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা এই জিনিসগুলো ভালো করে দেখবে পরের ক্লাসের আগে, নইলে কিন্তু বুঝতে পারবে না। এতদিনের যা পড়িয়েছি আগের সাথে পরের কোনো লিঙ্ক ছিল না, তুমি একটা লেকচারে পড়াশোনা না করলেও পরের লেকচারটা দেখলে বুঝতে পারতে, কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু তোমাকে আমি যতটা পড়াবো ততটা মাঝখানে দুদিনে পড়ে নিতে হবে, ভালো করে বুঝে নিতে হবে, পরের ক্লাসে যাতে কোনো সমস্যা না থাকে। ঠিক আছে, আর যদি পড়ার পরে না বুঝতে পারো তাহলে আবার কমেন্ট করো, আমি অবশ্যই কমেন্টের উত্তর দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। তারপরেও যদি কোনো ডাউট থাকে আমি আলোর একটা বড় ক্লাস নেব, কিংবা যে জিনিসগুলোতে প্রবলেম থাকতে পারে সেই আলোর সেই জিনিসগুলো খুব রিভাইসলি বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করো, যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদেরকে জানিও।